আমাদের প্রধান অতিথি যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগে বা আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক বিরোধীদের পরের কাঁধে ভর করে জয়ী হওয়া যায় না বলছে আওয়ামী লীগ। আন্দোলন কবে হবে? ঈদের পরে না বর্ষার পরে? জোয়ার আর আসে না, সড়ক পথে নয়, নদী পথেও নয়, আকাশ পথে বিএনপি চলে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এছাড়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, নিজেদের স্বার্থ রক্ষা করেই ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু। গ্যাসের জন্য হাহাকার নিয়ে অবশেষে মুখ খুললেন জ্বালানি প্রতিমন্ত্রী। বললেন, বন্যার কারণে সঞ্চালন লাইনে সমস্যা, 15 জুলাইয়ের পর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। 2021 সালে মিথ্যা ঘোষণায় আনা ব্রাহ্মা গরু কাস্টমস জব্দ করলেও আবারও ফিরে আসে ইমরানের হাতে। অবশেষে মোহাম্মদপুর থেকে উদ্ধার। এবং বেনজিরকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত, এখতিয়ার থাকলেও নিশ্চুপ নাটোর ও পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন অন্তত 12 জন। এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতাকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ের সমাবেশে বিএনপি নেতারা সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা কোয়েল সহ, কোয়েলের সাথে আরো যারা সেই নেতৃবৃন্দরা আসে আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগে বা আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এটা কখনোই জেলা আওয়ামী লীগের সম্পৃক্ত থাকার কোনো বিষয় না। জেলা আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসকে বিশ্বাস করে না। যে একটু উত্তেজনা বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিন যশোরে সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি। মাফিয়াদের হাতে, এই মাফিয়াদের কারা সৃষ্টি করলো? সাধারণ জানেন এবং প্রশাসনের মধ্যে মাফিয়া। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে নেতারা বলেন, বিএনপি 71-এ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে নতুন করে আন্দোলনের নামে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভারের হেমায়েতপুরে আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি একটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে দাবি করে সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, 71-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আমার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। এই বিএনপি জামাত এরা নির্বাচনকে ভয় পায়, এরা নির্বাচনে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসী দল। গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই, গণতান্ত্রিক চরিত্র নাই বলে তারা নির্বাচনকে ভয় পায়। তারা চাচ্ছে যে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে
এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে তারা যোগদান করতে চায়। নির্বাচন ছাড়া আর কোনোভাবে আপনারা কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে। আন্দোলন কবে হবে? ঈদের পরে না বর্ষার পরে? আন্দোলন আর মরা গাঙ্গে জোয়ার আর আসে না। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন আন্দোলনে সফল না হওয়ায় আতঙ্কে নেতাকর্মীরা। রাজনীতিতে বিএনপিকে বেপরোয়া চালক হিসেবেও মন্তব্য করেন তিনি। ফখরুল সাহেবও শান্তিতে না, বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে। তারেক আতঙ্ক, কখন কার গদি খেয়ে ফেলে। আলোচনা সভায় ক্ষমতাসীন দলের নেতারা বলেন, বেগম জিয়ার মুক্তি চায় না বলেই বিএনপি আদালত অবমাননা করে। আমরা বুঝে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে সমালোচকরা ভাঙা রেকর্ড বাজাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নয়, দেশ বিক্রি করে গেছে অতীতের সরকারগুলো। রাতে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত রেল নিয়ে যাবে। স্পিকার, আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি। ট্রানজিট অলরেডি দেওয়া আছে। এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। আমরা 2001 আসতে পারিনি, পারলাম না এই কারণে আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে। সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম। খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। এবার প্লাবনের খবর। রক্ষা করার বাঁধই এখন ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ। বছর বছর মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, আর মেরামতের নামে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। স্থায়ী বাঁধ নির্মাণে প্রতিবারই আশ্বাস দিয়ে উধাও হন জনপ্রতিনিধিরা। নির্বিকার পানি উন্নয়ন বোর্ডও। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো হুহু করে ঢুকছে পানি। রক্ষার বাঁধ এখন নিজেই রাক্ষস। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের 2 উপজেলা ফুলগাজী ও পরশুরামের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া, এই 3 নদী প্রতি বছর জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। পানি সরতেছে না, হানি উপরে উড়ি দুর্গিয়াতে মুড়ি নদীর আট ভাঙি যেতেছে, রান্না বান্না ব্যাগ সব বন্ধ। বছর জুড়ে যদি এই 3টি নদীর দুতীরের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে 100 মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কন্ট্রাক্টরেরা রাস্তার পাশে তুল মাটি তুলি রাস্তা বাঁধি ফেলে, ওইটা গভীর করে তখন বাঁধ ভাঙ্গি যায়। এটা মরফোলজিক্যাল কারণে এখানে আপনার বিশেষ করে ভাঙনটা এই জায়গাটা বেশি হয়। এটা মানে প্রাকৃতিকগত কারণে আর কি, নদীর প্রস্থটা কম। মুহুরী ও কহুয়া নদীর এই তীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।
সিএনজি স্টেশন থেকে বাসাবাড়িতে চলমান গ্যাস সংকট নিয়ে অবশেষে মুখ খুললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু সঞ্চালন লাইনের সমস্যা হয়েছে জানিয়ে তিনি বলেন 15 জুলাইয়ের পর কমে আসবে গ্যাস সংকট। তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো, যেখানে মিলছে কিছুটা গ্যাসের প্রেসার, সেখানেই বাড়ছে গাড়ির চাপ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে নাভিশ্বাস অবস্থা পরিবহন সংশ্লিষ্টদের। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও পুরো সিলিন্ডার ভরে নিতে পারছেন না গ্যাস। চাহিদা পূরণে ছুটে বেড়াতে হচ্ছে এক স্টেশন থেকে অন্য স্টেশনে। এছাড়া বাসা বাড়িতেও কমেছে গ্যাসের চাপ, কিছু জায়গায় মেলে না সারাদিনেও। মাসখানেক ধরে যখন এমন হয়রানিতে নাজেহাল সাধারণ মানুষ, তখন গ্যাস সরবরাহের সংকট সমাধানের আশ্বাস দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমুদ্র অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এসে প্রতিমন্ত্রী জানান, আগামী 15 জুলাইয়ের পর থেকেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। আমরা আশাবাদী যে এই মাসের 15 তারিখের পর থেকে গ্যাসের স্বাভাবিক হবে। তবে এই যে শর্টেজটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের গ্যাস দিয়ে পাওয়ার প্ল্যান্ট চালাতে হচ্ছে, বাসা বাড়িতে গ্যাস দিতে হচ্ছে, আমাদের এই গ্যাস দিয়ে সিএনজি চালানো হচ্ছে, ইন্ডাস্ট্রিতে গ্যাস দিতে হচ্ছে, সব জায়গাতে আমরা ম্যানেজ করতে হচ্ছে। এই যে গত ঝড়ের কারণে একটি এফএসআর ক্ষতিগ্রস্ত হওয়াতে এটাকে মেরামতের জন্য সিঙ্গাপুরে নিয়ে নেওয়া, এটা আস্তে আস্তে 15-16 তারিখ লাগবে। এর আগে সম্মেলনে ব্লু ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেশনে অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস অনুসন্ধানে সমুদ্রে শেষ হয়েছে মাল্টি ক্লায়েন্ট জরিপ। We have already started and we have finished our multi-client surveys, mostly in the deep seas and the shallow seas areas. And after getting this multi-client surveys, we have already asked for bidding for going for offshore and shallow sea exploration of the gas and oil. The closing of this explorations bidding will be on September. এদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। To harness the potential of blue economy. কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোর খামারে ব্রাহ্মা প্রজাতির 6টি গরুর সন্ধান পেয়েছে দুদক, যেগুলো জালিয়াতির মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। গরুগুলো মোহাম্মদপুর থেকে জব্দ করা হয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সাদিক অ্যাগ্রোর খামারটিতে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক পেল ব্রাহ্মা প্রজাতির 6 গরুর সন্ধান, যেগুলো সম্প্রতি কোরবানি ঈদের সময় দাম হাঁকা হয়েছিল প্রায় 6 কোটি টাকা। 2021 সালে মিথ্যা ঘোষণা দিয়ে 18টি ব্রাহ্মা প্রজাতির গরু আমদানি করেছিল সাদিক এগ্রো, যেগুলো জব্দ করেছিল কাস্টমস। লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে। সেখান থেকে চলতি বছরের শুরুতে মাংস বিক্রির কথা বলে সাজানো নিলামে তোলা হয় গরুগুলো, যেগুলো নিলামে পায় বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশন, যার প্রধান আবার সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। ঘুরে ফিরে আবার হাতে পায় সাদিক এগ্রোই। কথা ছিল এই গরুগুলো জবাই করে মাংস হিসেবে বিক্রি করার, কিন্তু সাদিক এগ্রো অন্য সাধারণ গরু জবাই করে প্রচার করে ব্রাহ্মা জাতের এই গরুগুলোই জবাই করা হয়েছে। কিভাবে হলো এ জালিয়াতি জানতে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এবং সাভারের বলিয়াপুরে সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। সেখানে 60টি ছোট মাঝারি গরুর সন্ধান পান তারা। একই দিন কামরাঙ্গীরচরে অন্য একটি খামারে দুদক খুঁজে পায় সাদিক এগ্রোর কোটি টাকা মূল্যের ব্রাহ্মা প্রজাতির একটি গরুর সন্ধান, যা মঙ্গলবার রাতেই সরিয়ে ফেলে সাদিক এগ্রো। বুধবার ওই গরুটির অনুসন্ধান করতে করতেই মিলে যায় এ 6টি গরুর খোঁজ। আমেরিকা থেকে যে সকল গরুর মানে ব্রাহ্মা প্রজাতির গরুর যে একটা ইউনিক নাম্বার খোদাই করে প্রতিটা গরুর গায়ে লেখা আছে, ওই নাম্বার আর আজকে যেগুলো গরু আমরা পেয়েছি সাদিক এগ্রোতে, এই 6টা ষাঁড় এই নাম্বারে হুবহু মিল রয়েছে। এগুলো 3 মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ পাইছি। যে গরু যেহেতু মানে লাইভ আছে, একটু অনিয়মের তথ্য তো পাওয়া যাচ্ছে। এগুলো জবাই করার কথা ছিল, সেহেতু সে যেহেতু করে নাই, সুতরাং এটা উদ্ধার হয়েছে, আমরা খুশি। দুদক অনুসন্ধান শুরুর পর গরুগুলো সরিয়ে রাখা হয়েছিল দেশের বিভিন্ন খামারে, যা মঙ্গলবার আবার আনা হয় মোহাম্মদপুরের খামারটিতে। ধরা পড়ে দুদকের জালে। আজ ও গত কদিনের ঘটনা বিশ্লেষণে অনেকেই বলছেন আর হয়তো শেষ রক্ষা হলো না সাদিক এগ্রোর। দুর্নীতি ও জালিয়াতির সাথে তাদের জড়িত থাকার বড় প্রমাণ এখন দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এ জালিয়াতির সাথে আর যারা জড়িত তারা সহ সাদিক এগ্রোর কপালে এখন কি আছে, দুদক কি ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, তাই এখন দেখার বিষয়।
আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বেনজির আহমেদকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দুদক। অনুসন্ধান চলাকালে গ্রেফতার ও বিদেশ যাত্রা ঠেকানোর এখতিয়ার থাকলেও নিশ্চুপ সংস্থাটি। দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশে যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেয়া আছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন অনিশ্চিত। এ সময়ের আলোচিত মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা, যদিও মতিউর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। দুদক বলছে বেনজির ও মতিউরের বিপুল পরিমাণ অপরাধ লব্ধ আয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা। তাহলে কেন বেনজিরকে দেশে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারে পদক্ষেপ নিচ্ছে না দুদক? অনুসন্ধান চলাকালে গ্রেফতারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কথা স্বীকার করেছেন সংস্থাটির আইনজীবী। তিনি বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কমিশনের। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক আইনজীবী বলছেন সতর্কতার কারণে অনেক সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সবকিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইন বিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। লাপাত্তা হয়ে যাওয়া পুলিশের সাবেক প্রধান বেনজির ও তার পরিবারকে দুদকে হাজির করাতে ব্যর্থ হওয়ার পর সম্পদের হিসেব চেয়ে মঙ্গলবার নোটিশ দিয়েছে দুদক। বিষয়টিকে অনেকেই সময় ক্ষেপণের প্রক্রিয়া বলে মনে করছেন, যদিও দুদক আইনজীবী বলছেন আইনের সব প্রক্রিয়া মেনেই বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের দুর্নীতির অনুসন্ধান এগিয়ে চলেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 মাসে দাম দ্বিগুণ বেড়ে পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে। মূলত কৃষি বিভাগ গোজামিল তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পণ্যটির। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, আবার সঠিক পরিচর্যার অভাবে নাকি নষ্ট হয় 25 থেকে 30%। অথচ কোনো কৃষক কখনো দাবি করেননি জমিতে নষ্ট হয়ে যায় পেঁয়াজ। এ অবস্থায় কৃষি বিপণন অধিদপ্তর রপ্তানির দুঃস্বপ্ন দেখছে। সাইফুল ইসলামের রিপোর্ট। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন, আর 2023-24 অর্থ বছরে উৎপাদন হয়েছে 34 লাখ টন। হিসাব অনুযায়ী চাহিদার বিপরীতে উৎপাদন 4 লাখ টন বেশি। আজ পর্যন্ত কোনো কৃষক অভিযোগ করেননি তাদের জমির পেঁয়াজ বিক্রির আগেই নষ্ট হয়ে গেছে। ব্যস্ত আছে এখন 100 টাকা, আধা ঘন্টা পরে 120 টাকাও হয়ে যায়, আবার 80 টাকাও হয়ে যায়। কিন্তু এটা যে কেন হলো ওইটা কেউ যাচাই করে না। ব্যবসায়ীরা তো আজকাল ডাহাত, বুঝছেন, আজকাল ডাহাত দেখা গেলে একজন যার কাছে যা নিয়ে পারে তাই না, গৃহস্থকের কাছে যা আছে ওরা আস্তে আস্তে বেচতেছে, একবারে নামাতেছে না। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? জবাবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে এজন্য দেশে 450-র বেশি মডেল ঘর তৈরি করা হয়েছে। তাতে পেঁয়াজ নষ্টের পরিমাণ কমবে আর সরবরাহ বাড়বে। 4.5 লাখ টাকা করে আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি কৃষক দলকে। ওখানে 1 to 2% মাত্র লস হয়, যেখানে আগে ছিল আপনার 25 থেকে 30%। এদিকে অর্থনীতিবিদরা বলছেন হালিয়ার মুড়ি কাটা, এই দুবার উৎপাদনে না গিয়ে বছরব্যাপী উৎপাদন করার পরিকল্পনা করা উচিত। তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে বীজ সার সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু একটা বিশাল পরিমাণ আমরা পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত 10 বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন, আর আবাদি জমির পরিমাণ বেড়েছে শতকরা 50 ভাগ গুণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন কাল শেষ দিনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। জনমত জরিপের তথ্য অনুযায়ী জয়ের দৌড়ে এগিয়ে লেবার পার্টি। অন্যদিকে ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টায় আছে কনজারভেটিভরা। এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন নির্বাচনে। জয়ের বিষয়ে তারাও আশাবাদী। শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত।
ভোটারদের মন জয় করতে ব্যস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার একটি খামার যান তিনি, চড়েন ট্রাক্টরও, পরে ভোটারদের কাছে ভোট চান। অন্যদিকে লেবার নেতা কেয়ার স্টারমারকে দেখা যায় একটি কফি শপে, নিজ থেকেই ক্রেতাদের কাছে কফি সরবরাহ করেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে ধস দেখা যাবে কনজারভেটিভ দলে। যদিও ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ঋষি সুনাক, বিপরীত চিত্র লেবার দলে। নেতা কেয়ার স্টারমারকে বেশ প্রফুল্ল দেখা যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংকও লেবারের দিকেই থাকছে। যদিও বাংলাদেশিদের নিয়ে স্টারমারের বেফাস মন্তব্যে এখনো সমালোচনায় মুখর পুরো কমিউনিটি। টপ 10টা কান্ট্রির মধ্যেও বাংলাদেশের নাম নাই, সেই হিসাবে বাংলাদেশিদেরকে তুলে একবারে রেফারেন্স হিসাবে ইউজ করা এটা অত্যন্ত অযৌক্তিক, আনএথিক্যাল এবং এটা মিসলিডিং। কনজারভেটিভ পার্টির পরপর 3 প্রধানমন্ত্রীর নানা ব্যর্থতার প্রেক্ষাপটে লেবার দলকে উপরে টেনে তুলেছেন স্টারমার। ভোটারদেরকে বারবার সেই ব্যর্থতা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। তবে লেবার ক্ষমতায় গেলে আশানুরূপ পরিবর্তন নাও হতে পারে বলে মনে করছেন অনেকে। এবারের ব্রিটিশ নির্বাচনে নিজ আসনও হারার ঝুঁকি আছে ঋষি সুনাকের। জরিপের পূর্বাভাস যদি সত্যি হয় তবে ব্রিটেনে 14 বছরের কনজারভেটিভ দলের শাসনাবসান হতে যাচ্ছে। একই সাথে লেবার দলের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে সৃষ্টি হবে নতুন অধ্যায়ের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।